সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফ্রিল্যান্স সাংবাদিক এবং গবেষক সাব্বির আহমেদ। শুভ সকাল, কেমন আছেন? আছি ভালো, একটা উৎসব মুখর সময়। প্রথমেই জানতে চাইবো আপনার লেখা বই সম্পর্কে এবং বইটি কিসের উপর লেখা। আমার বইটা হলো জাতীয় বৃক্ষ আম গাছ। জাতীয় বৃক্ষ আম গাছ বইটা একটু আমি তুলে ধরছি। জি, সেটা হলো এই 2010 সালের 15ই নভেম্বর আম গাছকে জাতীয় বৃক্ষ করা হয় মন্ত্রী পরিষদের বৈঠকে। সৌভাগ্যক্রমে 78টা দেশে যে জাতীয় বৃক্ষ আছে তার মধ্যে বাংলাদেশের জাতীয় বৃক্ষ ফলজ বৃক্ষ, ফলদ বৃক্ষ বলা হয় আম গাছ। তো এই বইটি নিয়ে সারা পৃথিবীর মধ্যে একমাত্র বই, এবং ইউনেস্কো থেকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল, ওরা চিঠি দিয়েছে। এখন 3rd এডিশন ইংরেজি বাংলা হচ্ছে। এটা একটা শুভ সংবাদ দেশের জন্য। আশা করা যায় এই বইটি ইউনেস্কোর পুরস্কার এর জন্য মনোনীত হবে, আশা করা যায়। আচ্ছা, আপনার কেন মনে হলো যে আপনি আম নিয়ে বই লিখবেন? এটা মনে হওয়ার একটাই কারণটা হলো যে আমার জন্ম হলো চাঁপানগঞ্জে, আম গাছে, আমের বনে, আম বাগানে বেড়ে ওঠা, এবং আমি যেহেতু বাংলা সাহিত্যের ছাত্র, আম গাছের, আম বাগানের যে লোকজ অধ্যায়, ফোকলোর বিষয়গুলো আমার আগে থেকে একটা গবেষণা ছিল। আচ্ছা, যখন আম গাছকে জাতীয় বৃক্ষ করা হলো তখনই আমি উদ্বুদ্ধ হলাম যে এটা নিয়ে কিছু করা যায় কিনা। আচ্ছা, পরে আমি ভাবলাম যে এটা একটা নিবন্ধ লিখবো। আমি ভাবি নাই যে একটা বই লিখবো। পরে যখন অফুরন্ত তথ্য আসলো তখন আম গাছকে নিয়ে বই লিখলাম। এই আম গাছ সম্পর্কে যখন আপনি বই লিখতে গিয়েছেন তখন আপনি এটা নিয়ে অনেক তথ্য জেনেছেন। হ্যাঁ, তো হ্যাঁ, আপনি কি কি তথ্য, মেইন যেগুলো তথ্য রয়েছে সেগুলোর মধ্যে যদি একটু আমাদেরকে বলতেন। সবচেয়ে বেশি তথ্য যেটা হলো আমাদের যে ঐতিহাসিক যে বিষয়গুলো, যেমন পলাশির আম্রকানন, 23শে জুন কিন্তু পলাশি দিবস। এই দিনে কিন্তু বাংলা স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে পলাশির আম্রকাননে। আবার বাংলাদেশের 1971 সালের 17 এপ্রিল, যেটা বৈদ্যনাথতলা বলা হয়, পরে মুজিবনগর হয়েছে, ওই আমতলায় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সূর্য উদিত হয়েছে। আবার আরেকটা বিষয় যেটা যোগ করতেই হবে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলা 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি, আচ্ছা, সেখানে যে আমাদের আত্মদান, এই আত্মদানের প্রেক্ষিতে কিন্তু আমরা বাংলা ভাষাকে পেলাম। আমাদের একটা ঐতিহাসিক ঘটনা ঘটলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৈরি হলো। বাংলা ভাষার জন্য এরকম প্রাণদানের যে ঘটনা কিন্তু এই আম গাছকে কেন্দ্র করে হয়েছে। আচ্ছা, আরেকটা মজার ঘটনা সেটা হলো উত্তর ভারতে যে পানিপথের পরপর 3টে যুদ্ধ হয়েছে কালো আম গাছের নিচে, এখনো বংশ পরম্পরায় কালো আম গাছটা টিকে আছে। আচ্ছা, তো এই যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরও অনেক কিছু বিষয় আছে, যেমন বাংলা সাহিত্যের যে বিশাল একটা, রবীন্দ্র সাহিত্যে, বাংলা সাহিত্যে আম গাছ, এটা নিয়ে বিশাল একটা অধ্যায় আছে, আমার বইতে লেখা আছে। আচ্ছা। আমি একটা সময় ক্ষতিকারক মেডিসিন ব্যবহার করা হতো, এখন সেরকম খবর আমরা পাই না। তো আপনার কাছে এটি নিয়ে কি তথ্য রয়েছে? 2013 সালে যখন আমার এই জাতীয় বৃক্ষ আম গাছ বইটা বের হলো, এটাতে আমার একটা সামাজিক আন্দোলন ছিল এবং মানুষকে সোচ্চার করা। বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু এটা নিয়ে আমরা তোলপাড় করেছি, জাতীয় সেমিনার করেছি। পরে কালতার নামক একটা হরমোন ভারত থেকে আসতো চোরাপথে, ওটা প্রয়োগ করার ফলে আম গাছগুলো অকালে মারা যেত, মানুষ সচেতন হলো। এখন কিন্তু কার্বাইড কিংবা ফরমালিন বিষ প্রয়োগ করা হয় না, আমরা এখন বিশুদ্ধ আম খেতে পাচ্ছি। শুধু তাই না, মজার ঘটনা হলো যে আমাদের দেশের আম এখন বিদেশে রপ্তানি হচ্ছে। এবছর 2 লাখ মেট্রিক টন আম
বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে। শুধু তাই না, আমরা আম উৎপাদনের ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে এখন ৭ম স্থান অধিকার করেছি। আরও আমাদের উল্লেখযোগ্য সাফল্য হলো যে সারা বছর কিন্তু এখন আম উৎপাদিত হচ্ছে। আচ্ছা, এই রপ্তানি আর কিভাবে বাড়ানো যায়? রপ্তানি আমাদেরকে বাড়াতে গেলে যেটা ব্যাগিং আম, আম কিন্তু বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে। ব্যাগিং আমটা হলো কি, ওখানে পোকামাকড়ের আক্রমণ হয় না। এটা হচ্ছে আমরা যদি আম উৎপাদনের ক্ষেত্রে বর্তমান যেগুলো নতুন প্রযুক্তিগুলো প্রয়োগ করতে হয়, যেগুলো করা প্রয়োজন, সেগুলো হচ্ছে। তার ফলে আমগুলো বাংলাদেশের মানুষ বিদেশে যাচ্ছে। এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত যেটা হলো যে রঙিন আম দরকার। আচ্ছা, রঙিন আম এখন উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। আচ্ছা। আরেকটা মজার ঘটনা, না বলি পারছি না, বিদেশি জাতের আম বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে। যে আম বাংলাদেশ থেকে বিদেশে গেছে সেই আম আবার, আমের জাতগুলো আবার ফেরত আসছে নতুন করে। এখন আমরা আম উৎপাদনের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশে হচ্ছে। ধান ক্ষেতের মধ্যে আম উৎপাদিত হচ্ছে, পাহাড়ে আম উৎপাদিত হচ্ছে, ছাদ বাগানে আম উৎপাদিত হচ্ছে। হ্যাঁ, আমি তো একটা আন্দোলনই গড়ে তুলতে চাই। রাস্তার ধারে যেখানে জায়গাগুলো আছে সব জায়গায় আম গাছ হবে। আম যেহেতু একটি সিজনাল ফল, একটা সিজনের পর কিন্তু আমরা আমটা পাই না। তো আম কি প্রতি বছর বা প্রতি সময় কি সিজনাল ভাবে কি পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যেতে পারে। এখন 12 মাসই তো আম উৎপাদন হচ্ছে বাংলাদেশে। আচ্ছা। এবং আগামী 5 বছরের মধ্যে দেখা যাবে যে বিদেশ থেকে আর আমদানি হচ্ছে না, ওই যে সিজন ছাড়া। আর এখানে যেটা আম উৎপাদন ক্ষেত্রে যে প্রসঙ্গটা তুমি বললে সেটা নিয়ে একটু বলা দরকার। আমাদের আগাম আম উৎপাদিত, তারপরে মধ্য মৌসুমি লেটেস্ট ভ্যারাইটি, আর্লি ভ্যারাইটি যেটা, সেটাও কিন্তু বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে। আমাদের মধ্য মৌসুমি যেটা মৌসুমি আমগুলো এখন বেশি উৎপাদিত হয়। মনে করে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস ছাড়াও যে এখন আম উৎপাদিত হচ্ছে আষাঢ় শ্রাবণ, এবং আমাদের যে শীতকালে নভেম্বর ডিসেম্বরেও আম উৎপাদিত হচ্ছে। আচ্ছা, এখন তো প্রতিনিয়ত আম অনেক বেশি উৎপাদন করা হচ্ছে এবং বাইরের দেশে রপ্তানিও করা হচ্ছে। সেক্ষেত্রে আমের যে একটা বড় মজুদ, এটি তো বেশি দিন রাখা সম্ভব হয় না। এক্ষেত্রে যারা বেশি দিন রাখতে চায় আমটাকে, যারা বাসা বাড়িতে থাকেন, আপনি যেহেতু আম নিয়ে গবেষণা করেছেন, সেক্ষেত্রে আমকে দীর্ঘদিন তাজা রাখার কি প্রক্রিয়া রয়েছে? আমকে তাজা রাখার তো কোনো প্রয়োজন নেই, কারণ আমের বাই প্রোডাক্টগুলো, ম্যাঙ্গো পাউডার যদি তৈরি করা হয়, ওই প্যাকেট থেকে যদি গ্লাসে ঢেলে দেওয়া হয়, তাহলে তো আমরা আমের স্বাদই পাচ্ছি। তারপরে আমের যে বিভিন্ন ধরনের বাই প্রোডাক্টগুলো, জুস কিংবা আজকে আমরা যে সব 7 আপগুলো খাচ্ছি, যে সব জিনিসগুলো খাচ্ছি, পানীয় খাচ্ছি, আমরা তো তাজা আমকে এভাবে খেতে পারি। কিন্তু যেটা হচ্ছে যে এই তাজা আমগুলোকে যাতে আমরা বোতলজাত করতে পারি, যেমন প্রাণ যেটা করছে, অন্য অন্য প্রতিষ্ঠান যেটা করছে, এটা এক ধরনের ফরমালিন দিয়ে তারা করে না। কেন তারা করবে? আমাদের দেশে প্রচুরিত আম উৎপাদিত হচ্ছে। সেই আমগুলো যদি টাটকা আমেই যদি আমরা বোতলজাত করে রেখে দিই একটা মাধ্যমে, তো আমরা 12 মাসই এই বোতলজাত আম খেতে পারবো। হ্যাঁ, কোনো তো প্রয়োজন নেই। আচ্ছা, ভবিষ্যতে আম নিয়ে গবেষণার ক্ষেত্রে আপনার কি কি চিন্তা ভাবনা রয়েছে? আম নিয়ে গবেষণার ক্ষেত্রে তো একটা বিশাল অধ্যায়। আমার এখন 3rd এডিশন ইংরেজি বাংলা বের হচ্ছে। আম উৎপাদনের ক্ষেত্রে যে আমাদের ভৌগোলিক কিছু বিষয় ছিল, যেমন সমুদ্রপৃষ্ঠ থেকে আম উৎপাদনের ক্ষেত্রে কিছু নির্দেশনা ছিল, ওগুলো দেখা যাচ্ছে ওই প্রযুক্তিগুলো এখন পরিবর্তন হয়েছে। এখন পাহাড়ে আম উৎপাদিত হচ্ছে। আমাদের বরেন্দ্রভূমি রাজশাহী অঞ্চলে সেখানে কিন্তু আম উৎপাদিত হতো না, এখন হচ্ছে। ধান খেতে আম উৎপাদিত হচ্ছে। এখন আমার যে গবেষণার বিষয়, যেগুলো তুমি যে প্রশ্নটা করলে সেটা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হলো যে
আমাদের যে প্রযুক্তিগুলোকে কাজে লাগাতে হবে। এখন এই প্রযুক্তিগুলোকে কাজে লাগানোর জন্য যে আমার একটা আন্দোলন ছিল, যে সেই আন্দোলন কিছু আংশিক সফল হয়েছে। যেমন চাঁপানউজকে আমের রাজধানী করার পিছনে আমরা 2017 সালের আমরা জাতীয় সেমিনার করেছি, এটা করতে পেরেছি। এখন ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট করার জন্য একটা প্রক্রিয়া চলছে। এটা আমরা জাতীয় সেমিনারে 2017 সালে যে আমরা কয়েকজন মিলে করেছিলাম, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমাদের দেশে ম্যাঙ্গো রিসার্চ ইনস্টিটিউট করা হোক, সেটা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে তো আরও কিছু লেখার আছে, অনেক কিছু গবেষণা তো কিন্তু থেমে থাকে না, গবেষণা চলমান। আমার যে যখন বইটা বের হলো জাতীবৃক্ষ আম গাছ, আমি বাংলা ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমি কি করে এই বইটা লিখলাম? শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মহোদয়, উপাচার্য, উনি বইটা পড়ার পরে উনি যে বইয়ের মোড়ক উন্মোচন করেছিলেন প্রথম, উনি বললেন যে আমরা কৃষিবিদরা ব্যর্থ। সাব্বির আহমদ সেই আমাদের ব্যর্থতা পূরণ করে দিচ্ছে, উনি এটা লিখতে পেরেছে। এটার জন্য কৃষিবিদ হতে হবে এমন কোনো কথা না। গবেষণা যে কোনো বিষয় নিয়ে গবেষণা যে কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো ব্যক্তি অভিনব কিছু করতে পারে। অনেক আমরা দেখি না যে অনেক স্কুলে পড়ছে, তারা ড্রোন দিয়ে অনেক কিছু তৈরি করে ফেলতে পারছে। আবিষ্কার কিন্তু সীমাবদ্ধ না। আমাকে করার জন্য চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার করার জন্য ডাক্তার হতে হবে এমন কোনো কথা না। আমাকে আম গাছ বই লেখার জন্য একজন কৃষিবিদ হতে হবে এমন কোনো কথা না। আমাদের প্রযুক্তিগুলো একজন সাধারণ মানুষই অনেক কিছু আবিষ্কার করতে পারে। আচ্ছা, তার মানে ভবিষ্যতেও আমরা আম নিয়ে আপনার কাছে আরো নতুন নতুন বই পেতে পারি? হ্যাঁ, অবশ্যই। যেমন আম নিয়ে এখন বই তো পাওয়া যাবেই। আমার 3rd এডিশন ইংরেজি বাংলা যেটা হচ্ছে, এখানে নতুন কিছু চমক থাকছে। আচ্ছা। এবং এটা বিশ্বব্যাপী আমার বই amazon.com এর মাধ্যমে যাবে, ইউনেস্কো বইটা কিনবে। বাংলা, আমি সুখের একটা খবর দিই, আমাদের বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, উনি বইটা পড়েছেন। উনি বলছে যে এই বইটা ইংরেজি সংস্করণ করেন, সারা পৃথিবীব্যাপী আমাদের যতগুলো মিশন আছে মিশনের জন্য বইটা কেনা হবে। আর এই বইটা সারা পৃথিবীব্যাপী অনলাইনে বইটা পড়তে পারবে। আরেকটা বিষয় যেটা বলছি, যে ইলোরার অজন্তার গুহাতে ম্যাঙ্গো মোটিভ এগুলো আছে। আমি নতুন আর কিছু তথ্য পেলাম, সেটা হলো যে বড় সোনা মসজিদে ম্যাঙ্গো মোটিভ আছে। এই যে নতুন নতুন জিনিসগুলো আবিষ্কার হচ্ছে। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে আমকে সমৃদ্ধ করেছে। আমাদের জাতীয় সঙ্গীতেও উল্লেখ আছে, ও মা তোর ফাগুন তোর আমের বনে পাগল করে। হ্যাঁ, আমাদের এই যে সাহিত্য শুধু তাই না, আমাদের লোকজ সাহিত্য, আমাদের যে ফোকলোর, যেটাকে লোক সংস্কৃতি যেটাকে বলা হয়, সেখানেও আমের বিষয়টা সমৃদ্ধ। এই যে শুধু তাই না, মোগল আর্ট যেটাকে ম্যাঙ্গো মোটিভ বলা হয়, সেখানে সারা পৃথিবীতে পোশাকে ছড়িয়ে গেছে। আমাদের দেশে ম্যাঙ্গো মোটিভটাকে কলকা মোটিভ বলা হয়, পোশাকও ছড়িয়ে গেছে। আম দিয়ে শুধু তাই না, নানা ধরনের ওষুধ তৈরি হচ্ছে। জি, আপনার কাছ থেকে বেশ কিছু ভালো ভালো তথ্য পেলাম আমরা আম সম্পর্কে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ। অবশ্যই, আম ফলের রাজা। আম শুধু তাই না, আপনারা আম খান বেশি করে, কিচ্ছু হবে না, ডায়াবেটিসও জি কাবু করতে পারবে না। দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার কথা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হয়তোবা সামনে আম নিয়ে আরো বেশি গবেষণা, আমরা বই পাবো নতুন নতুন। আমি এটিএন বাংলার যারা দর্শক, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকুন। এটিএন বাংলার যারা কলাকুশলী এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই। জি দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।